কেমন আছো মিশমি আপু? মেয়েটি চোখ থেকে সানগ্লাস নামিয়ে হাতে রাখলো। একবার সামনে থাকা শিউলিকে দেখে নিয়ে পরপর নজর দিল মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা সুভার উপর। আলতো করে উত্তর করলো। আছি ভালো। তোর কি অবস্থা? মুখ এমন শুকনো লাগছে কেন? খাস নাই? ও জ্বর হইছিল আপা, হেল্লাইগা অমন শুকনা দেখা যায়। শিউলি নাক বাড়িয়ে কথায় মিশমিয়ে উত্তর করলো না আর। এর মাঝে শিউলি গাড়ির জানালার দিকে বার কয়েক তাকালো। ওর চোখ দুটো কাউকে খুঁজছে। অগত্যা বলে উঠল। কেমন আছেন পুপু? সুভার ফুপ্পু হেসে তাকালেন শিউলির দিকে। তুই শিউলি না? এদিকে আয়। শিউলি একটু হকচকিয়ে গেল, মৃদু হেসে এগিয়ে গেল সামনে। পায়ের পাতায় ধুলো মাখা, চোখের সামনে কৌতূহল। হাসি মুখে মাথা নিচু করে দাঁড়ালো সুভার ফুপ্পুর সামনে। কিন্তু মনের কোণে একটা খালি ভাব খচখচ করছে ওর। আর চোখে একবার মিশফির চলাফেরা দেখে আশ্চর্য শিউলি প্রশ্ন করেই বসলো। শুভ্রবাই আসে নাই পুপু? জেসমিন বেগম শিউলির মুখের দিকে তাকিয়ে আলতো করে হেসে উত্তর করলো। এসেছে মা। কথা শেষ করার আগে ভাগেই শিউলি পরপর প্রশ্ন ছুড়ল। কোথায় শুভ্রবাই? দেখছি না যে। শুভ্র বাজারে রয়ে গেছে। আসার সময় শ্রেয়ানের সাথে দেখা হলো, সেখানেই রয়ে গেল। শ্রেয়ান জানালো দুজন মিলে পরে একসাথে আসবে। ও মম, আমার ভীষণ গরম লাগছে। এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করবে না ভেতরে যাবে? মিশমি কথাটা বলেই আর কোনো উত্তর না শুনে হাই হিলের শব্দ ফেলে সোজা ভেতরের দিকে চলে গেল। বাজারের পাশেই পুরনো একটি ক্লাব ঘর। গ্রামের ছেলেরা বিকেল গড়াতে এখানে ভিড় জমায়। কখনো ক্যারাম, কখনো লুডো কিংবা চা সিঙ্গারার আড্ডায় মগ্ন থাকে সকলে। ভেতরে বসে আছে শ্রেয়া, পরনে ঢিলে ডালা টি শার্ট। সামনে একটা কাঁচের টেবিলে গ্লাস ভর্তি 7 আপ রাখা। পাশেই বসে আছে শুভ্র, চিমচাম পোশাক, চোখে চশমায়। এই শ্যামবর্ণের যুবককে প্রথম দেখায় যে কেউই বলে দেবে নিঃসন্দেহে ভদ্র পরিবারের ছেলে বলেই। বিদেশ থেকে সদ্য ডিগ্রি শেষ করে ফিরেছে শুভ্র। এখন শহরের এক নামকরা ইনস্টিটিউটে তার চেম্বার। পাশেই কিছু ছেলেপেলে ক্যারাম খেলছে। বোর্ডে গুটি ঠোকাটুকি চলছে ওদের মধ্যে। শ্রেয়ান হালকা হেসে বলল। খাচ্ছিস না কেন? অন্য কিছু আনাবো? শুভ্র মাথা নাড়িয়ে বলল। না রে, কিছুই খেতে ইচ্ছে করছে না। তোদের দিনকাল কেমন চলছে এখন? কি করছিস আজকাল? শ্রেয়ান হালকা হাসলো, কিন্তু মুখে এক চিলতে গম্ভীর ভাবও এলো ওর। সেই ভাব বজায় রেখে উত্তর দিল ঝটপট। চলছে কোনো রকম। বিয়ে টিয়ে করবি নাকি? শ্রেয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে গ্লাস থেকে এক চুমুক 7 আপ নিয়ে বলল। এ তো তারা কিসের রে ভাই? আগে তুই কর, তারপর আমার একটা লাইন ধরিয়ে দিস। শুভ্র হেসে ফিরল। তারপর শ্রেয়ান চোখ টিপে বলল। তা শহরের খবর কি? গার্লফ্রেন্ড কয়টা এখন? দেখছি ভালোই ডিমান্ড তোর, পুরো ডাক্তার সাহেব হয়ে আসিস। আমি ওসব কিছুতে নেই ভাই। আমি ইনোসেন্ট বয়। চাকরি, চেম্বার, পরিবার, এই তিনেই জীবন আটকে আছে। শ্রেয়ান হেসে কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল। এরকম বেশি অনেস্ট থাকলে কিন্তু আজকাল মানুষ উল্টাপাল্টা ভাবে ভাই। আমাদের চাচা হওয়ারও তো ইচ্ছে জাগে বল। শুভ্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে চুপচাপ তাকিয়ে রইল শ্রেয়ানের দিকে। বলল। ওসব বাদ দে। আমাদের সুভার কি খবর? শুনলাম বেশ বড় হয়ে গেছে। কার বড় হওয়ার কথাবার্তা চলতেছিল শুনি? নাওফিকের হঠাৎ আগমনে শ্রেয়ান গলা খাকারি দিয়ে তড়িঘড়ি করে বলল। কই না না, এমনি আর কি। নাওফিক 3/4 প্যান্টের পকেটে দুহাত গুজে এসে দাঁড়ালো ওদের সামনে। এগিয়ে এসে বসলো নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটায়। অতঃপর আর চোখে তাকালো শুভ্রর দিকে। সামনে বসা ফর্মাল স্যুট পরা শুভ্রকে দেখে কপাল শুরু হলো নাওফিকের। বলল। তুমি স্ট্রেনের ভাই তাই না? শহর থেকে এসছো? শুভ্র ভদ্র ভঙ্গিতে মাথা ঝাঁকালো। হ্যাঁ। তো কদিনের জন্য এসছো? আকস্মিক এহেন প্রশ্নে কিঞ্চিত বিব্রত বোধ হলো শুভ্রর। তবে তা মুখে প্রকাশ করলো না। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল। জি মানে মনে এখানে কদিন থাকবে? শুভ্র একটু দ্বিধায় পড়ে গেল। সরাসরি এমন প্রশ্নে একটু নড়েচড়ে বসলো। বলল। আসলে এখনো ঠিক করিনি। কিছুদিন থাকবো, তারপর দেখা যাক। নাওফিক ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে সামনে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট এনে দু ঠোঁটের মাঝে ভরল। লাইটার দিয়ে জ্বালিয়ে নিল সিগারেট। দু হাতের সাহায্যে লম্বা টান মেরে ধোঁয়া ওড়ালো ওদের সম্মুখে। শুভ্র অবাক চোখে তাকিয়ে রইল। নাওফিক চোখ না তুলেই বলল। খাবে? শুভ্র নরম স্বরে বলল। আমি ওসব খাই না। নাওফিক হেসে উঠল। সিগারেট টানার এক ফাঁকে বলল। এসব মাঝে মাঝে খেতে হয় বুঝলে, নাহলে শরীরে জং ধরে যায়।
মাঝে মাঝে দু একটা খেয়ে এসব জং ছাড়াতে হয়। নাওফিকের কথা শেষ হতে না হতে কোত্থেকে 21-22 বছরের এক যুবক ঘেমে নিয়ে দৌড়ে এসে থামলো ওদের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই ভাই, বড় স্যার গেটের বাইরে গাইতে বসে আছে, আপনাকে দ্রুত যাইতে কইছে। নাওফিক সিগারেটের ছাই ছেড়ে ঠান্ডা গলায় বলল। কি বলছে স্পষ্ট করে বল। ছেলেটা একটু কেঁপে উঠে বলল, হাসপাতাল থেকে খবর আইছে ভাই, উজ্জ্বল ভাই আর নাই। থমকে উঠল শ্রেয়ান। বাঘা চোখে তাকালো বন্ধুর ভাবলেশহীন হাবভাবের উপর। নাওফিক কপালে ভাঁজ ফেলে বলল, বাল, শান্তি নেই, তুই যা, আমি আসছি। ছেলেটা দাঁড়িয়ে রইল ঠাই। অস্থির মুখে ফের বলল, স্যার বলেছে তাড়াতাড়ি যাইতে। নাফিক কড়াভাবে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, ভয়ে গা ঢাকা দিয়ে চলে গেল সেখান থেকে। শুভ্র এবার চোখে কৌতূহল নিয়ে নাফিকের দিকে তাকালো। শুভ্র নাফিককে চেনে এই গ্রামের চেয়ারম্যানের ছেলে হিসাবেই, জানে শ্রেয়ানের বন্ধু। নাফিক মুখ থেকে ধোঁয়া ছেড়ে বলল, তুমি তো ডক্টর, তাই না? হ্যাঁ। ধরো, যদি কেউ তোমার সামনে এমন কিছু বলে ফেলে যা তুমি সহ্য করতে না পেরে হঠাৎ রাগের মাথায় তাকে একটু ঘষা মাজা করলাম বাঁশ দিয়ে, এর ফলে মরার চান্স থাকে কতটুক? শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আঘাতের পরিমাণ যদি বেশি হয় তখন কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশন হতে পারে, তবে সাধারণভাবে বাঁশ দিয়ে মারা অতটা প্রাণঘাতী হয় না। নাফিক এবার বলল গম্ভীর স্বরে, ঠিক তাই তো, অতটা মারধরের পরেও মরল না শালা, কই মাছের প্রাণ। তখন ভাবলাম আর ঝামেলা কেন রাখবো, একেবারে ব্যবস্থা করেই দিয়ে আসলাম। না থাকবে লোক, না থাকবে সমস্যা। তাও দেখো, মরে গিয়েও শান্তি দিচ্ছে না। এই কদিন সে জ্বালা সহ্য করতে হবে এখন আবার। শুভ্র আকস্মিক প্রশ্ন করে বসলো। মানে কে কাকে মেরেছে ঠিক বুঝলাম না। নাফিক উত্তর করলো না শুভ্রের প্রশ্নের। বসা হতে উঠে দাঁড়ালো, হাতে থাকা সিগারেটটা ফেলে পায়ে পিষিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যেতে যেতে বলল, ওটা তোমার ভাই শ্রেয়ানের থেকে জেনে নিও। শ্রেয়ান সবই ঢেলে রাখা কাচের গ্লাসে থাকা কোকটুকু মুখে পড়েছিল। অমনি গলগলিয়ে মুখের ভিতরে সব কোকটুকু কাশির সঙ্গে বেরিয়ে এলো ওর। নাকে মুখে উঠে পড়ার দরুন খুক খুক করে কাশতে লাগলো। শুভ্র হতবিহবল দৃষ্টে তাকিয়ে থাকলো নাফিকের প্রস্থানের দিকে। লোকটা কি বলে গেল সব যেন ওর মাথার উপর দিয়েই গেল সোজা। সোমহার বাড়িতে আজ যেন উৎসবের আমেজ। বিলকিস বেগম নিজ হাতে রান্না করেছেন বাহারি সব পিঠাপুলি, সাথে আবার রয়েছে দুধে ভেজা সুগন্ধি পায়েস, নারকেলের টুকরো গুড় আর চালের মিষ্টি গন্ধে মোমো করছে চারদিক। বাড়ির উঠোন পেরিয়ে দরজায় পা রাখতেই বিলকিস বেগম হাসি মুখে সবাইকে ঠান্ডা শরবত আর ফ্রিজের ঠান্ডা পানি নিজ হাতে এগিয়ে দিলেন। আপ্যায়নের আন্তরিকতায় বিলকিস বেগম গাফিলতি করেন না বিন্দু পরিমাণও। সোমা, শিউলি আর মিশমি তিনজনে একসাথে উঠে গেল উপরের ঘরে। নিচে রয়ে গেলেন জেসমিন বিলকিস বেগমের পাশে। সুভার দাদা মেয়ের আসার খবর শুনে ছুটে এসেছেন বাড়িতে। তার উপস্থিতিতেও বাড়ির প্রাণ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। উপরে পৌঁছে সুভার রুমে ঢুকতেই মিশমি মুখ কুঁচকে ফেলল। চোখ মুখে অস্বস্তির ছাপ নিয়ে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, তোর রুমে এসি লাগায়নি মামা? এই রুমে কিভাবে থাকিস? গরম লাগে না? না আপু, আমাদের এখানে অত গরম লাগে না, আর ফ্যান তো আছেই। মিশমির এক হাত দিয়ে গলায় হাত নাড়িয়ে বাতাস করতে করতে বলে, তবুও যে গরম পড়ে আজকাল পাপ্পা, আমরা তো এসি রুমে থেকে রীতিমতো ঘামাই। এর লাইগেই তো শহরের মানুষ গো, আমরা ফার্মের মুরগি কই, কাম নাই কাজ নাই, খায় আর ঘুমায়। শিউলির মাঝখানে ফোড়ন কাটা কথায় বিরক্ত হলো মিশমি। সঙ্গে সঙ্গে চোখ রাগানো শিউলির দিকে। মেয়ের একটু বেশি কথা বলে, মুখের উপর কথা বলা পছন্দ নয় মিশমির। সুভা শান্তভাবে বলল, আপু তুমি এই রুমেই রেস্ট নাও, আমি রুমের নিচের রুমে থাকবো। আচ্ছা, আমাকে একটা ফ্রেশ টাওয়াল দিত, আমি ওয়াশরুম যাব। সুভা তৎক্ষণাৎ ওয়ার্ড্রপ খুলে একটা সাদা নরম তোয়ালে বের করে মিশমির হাতে দিল। রুমের ভেতরে দুপুরের আলো পড়ছে জানালার পর্দা গলে। বাইরে থেকে ভেসে আসছে নারকেল ভাজার ঘ্রাণ, আর নিচে কৌতূহলী কথোপকথন। দুপুরে ঠিক মাঝ বরাবর বাড়িতে ফিরে এলো শুভ্র। সঙ্গে সঙ্গে নিচে নামলো সুভা ও শিউলি। সিঁড়ির মোড়ে পৌঁছে চোখে পড়তেই শিউলি হঠাৎ থমকে গেল শুভ্রকে দেখা সবেই। মেয়েটার চোখ দুটো স্থির হয়ে গেল শুভ্রর উপর। অবশেষে নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শিউলি আগে ভাগেই বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? শুভ্র মৃদু হেসে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো শিউলি? শিউলি একটু লাজুক হেসে বলল। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। পাশে দাঁড়িয়ে থাকা সুভা চমকে উঠল।
শোভা বিশ্বাসই করতে পারছিল না শিউলি কাউকে সালামও জানাতে পারে। বাহ, এই মেয়ের গিরগিটির মতো খোলস পাল্টায়। বান্ধবীর এই অদ্ভুত রূপান্তর দেখে শোভার চোখ মুখ বিস্ময়ের ছাপ পড়ল বেশ। শুভ্র এগিয়ে এলো শোভার দিকে। সামনাসামনি দাঁড়িয়ে মেয়েটাকে দেখে শুভ্রর কপালে ভাঁজ পড়ল। গত 2 বছরে মেয়েটার অনেক শারীরিক পরিবর্তন ঘটেছে, হওয়াটাই স্বাভাবিক। এই বয়সে মেয়েদের শারীরিক গঠন বৃদ্ধি পায়। ভালো করে লক্ষ্য করল শুভ্র। তাদের সেই ছোট্ট দুষ্ট শোভা এখন পরিপক্ক এক যুবতীতে পরিণত হচ্ছে আস্তে আস্তে। কিরে, তোর কি খবর? লেখাপড়া কেমন চলে? শুনলাম গতকাল বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিস। শোভা একটু কুণ্ঠিত হয়ে আমতা আমতা করে উত্তর দিল। এখন ঠিক আছে শুভ্র ভাই। শুভ্র আবার বলল, পড়াশোনা কেমন চলছে বললি না তো? আগের মতো ফাঁকিবাজির স্বভাব আছে এখনো? শোভা জবাব দেওয়ার আগেই পাশে থাকা বিলকিস বেগম খোঁচা মেরে উঠলেন। ওর আর পড়ালেখা ওরে দিয়া কিছু হইব না শুভ্র। স্কুল ফাঁকি, টিউশনি ফাঁকি, এইসব ফাঁকির উপরেই ওর ডিগ্রি। 2 দিন পর ভালো পোলা দেখে বিয়া দিয়া দমু। এমন কামচোর পড়াচোর মাইয়া পাইলা কি আর কপালে শান্তি আছে? মেয়েকে উদ্দেশ্য করে মায়ের এহেন কটাক্ষপূর্ণ কথায় শোভা বেশ লজ্জায় পড়ল। ইতস্তত করে মুখ ঘুরিয়ে নিল। মনে মনে ভাবল এই মাটা কখন কোথায় কি বলে বুঝতে পারা দায়। ও কি এখনো ছোট বাচ্চা? এভাবে সরাসরি লজ্জা দেওয়ার কি আছে? শোভা মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। পড়ালেখায় ফাঁকি দেওয়া ভালো কাজ নয় শুভা। আজকাল মেয়েদের শিক্ষিত হওয়া দরকার। একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে একজন শিক্ষিত মায়ের ওপর। তুই তো সায়েন্স নিয়েছিস শুনলাম, তাই না? তাহলে এখন তো মন দিয়ে পড়া দরকার। এমন ফাঁকি দিলে তো চলবে না। না ভাইয়া, আসলে মা। শোভার মুখের কথা কিনে নিলেন বিলকিস বেগম। বললেন চিবিয়ে চিবিয়ে, এখন সব দোষ আমার। পড়ার বেলায় ঠন ঠন আর ঘোরার বেলায় এক্সপার্ট। আহা বিলকিস, আমাদের মেয়েকে এভাবে বলছো কেন? এমন ভদ্র আর নম্র মেয়ে আদতে পুরো দুনিয়ায় পাবে আর? শুভা মা, এদিকে আয়। শোভা এগিয়ে গেল ফুপির কাছে। জেসমিন বেগম চুলে হাত বুলিয়ে আদর করে বললেন, বেশি জ্বালালে আমাদের মেয়েকে আমাদের সাথে দিয়ে দাও। এবার আমরা শুভাকে নিয়ে যাব। কি বলিস শুভ্র? শুভ্রর ঠোঁটের কার্নিশে মৃদু হাসির রেখা ফুটে উঠল। বলল ধীর কণ্ঠে, হ্যাঁ মামি, মা ঠিকই বলেছে। ওকে এবার আমাদের সঙ্গে দিয়ে দিন। শহরে নিয়ে মিসমির কলেজে ভর্তি করিয়ে দেব। শুভ্রর মুখে এহেন কথায় মুখ চুপসে গেল শিউলির। ভোতা মুখে দাঁড়িয়ে রইল ও। শোভার সঙ্গে আমাকে নিয়ে যাবেন না ফুপু? ওরে সারা আমার দম বন্ধ লাগে। একসাথে থাইকা অভ্যাস তো। শিউলির এহেন বোকা কথায় হেসে উঠলেন জেসমিন বেগম। শিউলি ইতস্তত হয়ে মুখ লুকালো শোভার পিছনে। ওদিকে জেসমিন বেগম শুভ্রকে একা বাড়িতে আসতে দেখে প্রশ্ন ছুড়লেন। শ্রেয়ান আসে নাই শুভ্র, তোমার সাথেই তো ছিল। শুভ্র মাথা নাড়িয়ে বলল, না মা, গ্রামের কার যেন মৃত্যু সংবাদ পেয়েছে। উজ্জ্বল না কি যেন একটা নাম। ওখানেই গেছে শ্রেয়ান। আমাকে শুধু বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। শুভ্রর কথা শেষ হতে না হতেই শিউলি হঠাৎ বজ্রপাতের মতো চেঁচিয়ে উঠল, কি উজ্জ্বল ভাই? হ্যাঁ, উজ্জ্বল নামটাই তো শুনলাম যেমন। বিলকিস বেগম থমকে গেলেন। চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। কণ্ঠে ভয়াত্ম কাঁপুনি নিয়ে প্রশ্ন করলেন, কি কও শ্রেয়ান? পরশু দিন হইতে দেখলাম চায়ের দোকানে বইসা চা খাইতাছে। এর মধ্যে পোলাটার কি হইল হঠাৎ কইরা? তুমি সত্যি কইতাছো তো? হ্যাঁ মামি, শ্রেয়ান তো সরাসরি ওখানেই গেছে। বিলকিস বেগম তৎক্ষণাৎ আঁচলে হাত মুছতে মুছতে বললেন, দাঁড়াও, আমি তোমার মামারে ফোন দিয়া জিগাইতাছি। হায় আল্লাহ, কি সুন্দর পোলাডারে! সেই দিন তো দেখলাম বসে বসে চায়ের কাপে ফু দিতাছে, চা খাইতাছে শান্তশিষ্ট ভাবে। বিলকিস বেগমের চোখে জল টলমল করে উঠল। একদিকে অবিশ্বাস, অন্যদিকে হঠাৎ সুখের ছাপ। মুখ দিয়ে অস্ফুটে বের হলো, হায় আল্লাহ, মানুষের কখন কি হইয়া যায় আল্লাহ গো! সাদা রঙের প্রাইভেট কারটি চলছে গ্রামের পিছঢালা রাস্তায়। দুপুরে তপ্ত কড়া ফাটা রৌদ্রে খাখা করছে খালবিল। নাফেক সামনের দিকে তাকিয়ে পা দুটো আড়াআড়িভাবে উঠিয়ে ঠেকিয়ে রেখেছে সামনের সিটের দিকে। ঠোঁটে এক ঠান্ডা গাম্ভীর্য অটুট। পাশে বসা তোফাজ্জল সাহেব মুখ গোমরা করে রেখেছেন। চোখে মুখে স্পষ্ট অসন্তোষ বিদ্যমান। ছেলের এমন কারবারে বরাবরের মতোই ফ্যাসাদে পড়ে যান তিনি। শেষমেশ নীরবতা ভাঙল বাবার কণ্ঠে। ভেতরে জমে থাকা আগুনে তপ্ত হয়ে অধৈর্য হয়ে উঠলেন তোফাজ্জল সাহেব। এভাবে মুখ কুঁচকে বসে আছো যেন কিছুই জানো না। এমনটা কেন করলে তুমি? আমি জবাব চাই।
নাওফিক ঠান্ডা গলায় বলল। কিছু কথা বলছেন, খুলে বলুন তো। তোফাজ্জল সাহেব ঘুরে তাকালেন ছেলের দিকে, চওড়া গলায় বললেন। চুপ থাকো বেয়াদব ছেলে, এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। উজ্জ্বলকে মেরেছো কেন? কোন পাকা ধানে মই দিয়েছিল তোমার? ও, এই ব্যাপার। আমি ভাবলাম আর জরুরি কিছু হয়েছে বলছে। চড়া গলায় বললেন। তোফাজ্জল সাহেব কাপা গলায় গর্জে উঠলেন। মানুষ মারা তোমার কাজ সে তুচ্ছ ব্যাপার? জানো এখন কি হতে পারে? পুলিশ আসবে, তোমাকে নিয়ে যাবে, খুনের মামলা চলবে, জেলের ভাত খাওয়ার খুব শখ জেগেছে। নাওফিক হেলান দিয়ে পায়ের উপর পা তুলে শান্ত গলায় বলল। কি করব বলো, চিকন চালে ভাত খেতে খেতে শরীরে আলসেমি ভর করছে। এখন যদি মোটা চালে ভাত খেলে সে আলসেমিটা কিছুটা দূর হয় আর কি। আর সেই ভাতের সঙ্গে তো মোটা মোটা ডান্ডাবাড়ি স্বাদও পাবে, সেটা মনে আছে তো? না লায়ক? আলবাত আছে, তবে চেয়ারম্যানের ছেলে হয়ে জেলে যাওয়াটা নিশ্চয়ই শোভনীয় দেখায় না। ছেলে জেলে গেলে গুজব উঠবে, ভোট কমবে, চাপ তো আপনার দিকে আসবে, তাই না? তোফাজ্জল সাহেব দাঁত চেপে বললেন। আমায় কি বলদ পেয়েছো? আমি কেন তোমায় বাঁচাতে যাব? তোমার মতো খুনি সন্তান থাকার থেকে না থাকাই অনেক ভালো। আগে তো মানুষকে পথে ঘাটে মেরে বেড়াতে, এখন ডিরেক্ট খুন করা শুরু করে দিয়েছো। না লায়ক কথাকার। হা আব্বা, আপনি চেঁচান কেন? আমি যে খুন করছি ওইটার কোনো প্রমাণ আছে? কেউ মুখ খুলে বলছে যে চেয়ারম্যানের ছেলে খুন করছে? আপনার কাছে এই পর্যন্ত কোনো কমপ্লেন আসছে সেটা বলেন। কারো বলতে হবে না, আমি তোমাকে চিনি। এই ছেলে গতকাল রাতে হসপিটালে অ্যাডমিট করিয়েছো মেরে, এরপর সকালে মৃত ঘোষণা করা হয়। তুমি বলছো তুমি মারো নি। সেটা কখন বললাম? উফ, তেজ হেয়ালি করো না। কেন মেরেছো ছেলেটাকে? কিসের এমন শত্রুতা তোমার যে ডিরেক্ট মেরে ফেলতে হলো? নাওফিক সামনে তাকালো, সিটের পিছে মাথা হেলিয়ে দিয়ে শোয়ার ভঙ্গিতে পায়ের উপর পা তুলে দিয়ে পুনরায় বলল। আছে কিছুটা গুরুতর কারণ। ওই কারণের জন্য শুধু একটা কেন, প্রয়োজনে 100টা খুন করতে ওই নাওফিক দ্বিতীয়বার ভাববে না। তোফাজ্জল সাহেব সোজাসুজি বিমূর দৃষ্টিপাত করলেন ছেলের পানে, হিসিয়ে বলল। নালায়েক, এটা কি সিনেমা পেয়েছো? তার আগেই আমি তোমাকে এখনই পুলিশের কাছে দিয়ে আসবো, নিচ থেকে। সেখানেই নিয়ে যাচ্ছি, আত্মসমর্পণ করবে তুমি? নাওফিক চোখ কপালে তুলে তাকালো বাবার দিকে। আপনি আমার নিজ বাপ তো? ছেলেকে পুলিশের কাছে ধরা দিতে নিয়ে গেছেন? তারপর চেঁচিয়ে উঠল। রহিম চাচা, গাড়ি থামান, এক্ষুনি থামান। তোফাজ্জল দাঁত চেপে বললেন। রহিম, গাড়ি থামবে না। তুমি সোজা সামনের মোড়ে পুলিশ স্টেশনে গিয়ে থামবে। এই ছেলে নামে আমি মামলা ঠুকবো। চুরি, ডাকাতি, সন্ত্রাস, খুন, যত প্রকার মামলা আছে সব ঢুকে আসবো আমি। আজ জেলে থাকলে অন্তত কটা দিন শান্তিতে শ্বাস নিতে পারবো। আর আমি আপনার এই শান্তির শ্বাস বিনাশ করে দেব। রহিম চাচা, গাড়ি থামান বলছে, নাহলে কিন্তু আমি চলন্ত গাড়ি থেকে লাফ দেব। এরপর আপনারা আমার সুইসাইড করার কারণ হিসেবে জেলে গিয়ে পচে মরবেন আজীবন। এই ফাঁকা রাস্তায় গাড়ি থেকে লাফিয়ে পড়লে মরবে না নালায়েক, উল্টো হাত পা ভেঙে বাড়িতে বসে থাকতে হবে সারা জীবন। সেটাতেও আমার কোনো আপত্তি নেই, দাও ঝাঁপ। আপনি কি বাপ? না, আমি পাপ। তোমায় জন্ম দেওয়া ছিল আমার সবচেয়ে বড় পাপ। ভালো থাকেন, এদিকে আমি গেলাম। বলে আর এক মুহূর্ত বিলম্ব করল না নাওফিক। পায়ের দরজাটা ঠেলে খুলে চলন্ত গাড়ি থেকে আচানক ঝাঁপিয়ে পড়ল বাইরে। সৌভাগ্যক্রমে ফাঁকা রাস্তায় গাড়ি না থাকায় বেশি আহত হয়নি সে, তবে পাকা রাস্তায় শরীর ঘষা খেয়ে হাত আর পায়ে ব্যথা পেয়েছে। চামড়া ছিলে গেছে রাস্তার ঘষায়, সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে গড়িয়ে। নাওফিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঝুলা ঝেড়ে রক্ত ঝরতে থাকা হাতে বাতাসে ইশারা করে গর্জে উঠল। বদ্ধ দিলাম আপনাকে তোফাজ্জল সাহেব, সামনের ইলেকশনে আপনি বিপুল ভোটে হারবেন। দরকার হলে বিরোধী দলের সঙ্গেও হাত মেলাবো আমি। দরজায় দরজায় গিয়ে ভোট ভিক্ষা চাইব তাদের পক্ষে, আপনাকে হারিয়ে দেব। দেখেন, এ আমার শপথ, এই তেজওয়ান নওফিক চৌধুরীর শপথ। না না, চৌধুরী বাদ, এখন শুধু নওফিক। আপনার সঙ্গে নামের আর কোনো রক্ত সম্পর্ক নেই আমার। শেটলার মির্জা ফর বাপ। গাড়ির ভেতরে বসে তোফাজ্জল সাহেব চুপ করে রইলেন, গতি কমালেন না আর না থামালেন। মূলত তিনি কথা বলছিলেন শুধু ছেলেকে শাসাতে, ভয় দেখাতে, যেন সে নিজের সীমা বোঝে। কিন্তু এ ছেলে তো অন্য ধাতুতে করা।
তোফাজ্জল সাহেব চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকলেন। এই পৃথিবীতে একমাত্র দুর্বলতা যদি কিছু থাকে তা তো এই ছেলেটাই। কিন্তু সেই দুর্বলতা আজ যেন তার বুকের উপর পাহাড় হয়ে চেপে বসেছে। গাড়িটা গিয়ে থামলো একটু দূরে। তোফাজ্জল সাহেব বসে রইলেন স্তব্ধ হয়ে। জানালা খুলে মুখ বের করে শ্বাস নিলেন বড় করে। চাইলেন পিছনে দাঁড়িয়ে থাকা ছেলের পানে। ছেলেটা তার আচানক এভাবে লাফিয়ে পড়বে কল্পনা করতে পারেননি তিনি। বাড়ির দিকে গাড়ি ঘোরাও রহিম। সন্ধ্যার আবছা আলোয় দরজার প্রান্তরে ছেলের রক্তমাখা অবয়ব দেখে আঁতকে উঠলেন চৌধুরী গিন্নি ঝর্ণা বেগম। আকুল কণ্ঠে চেঁচিয়ে উঠলেন তিনি ছেলেকে দেখা মাত্রই। এই কি হাল করছো নিজের? কে মারলো তোমায়? বলেই দৌড়ে এগিয়ে আসতে না আসতেই পেছন থেকে ছুটে এলো সুস্মিতা। নাওফিকের এই হাল দেখে দ্রুত কদমে ভিতর থেকে স্যাবলোনার কটন বার নিয়ে ছুটে এলো ট্রিটমেন্ট করতে। নাওফিক হাত বাড়িয়ে দাঁত চেপে বলল, থাম, একদম কাছে ঘেঁষার চেষ্টা করবি না। সুস্মিতা থমকে দাঁড়ালো। নাওফিক চোখ তুলে তাকালো মায়ের দিকে, রুক্ষ কণ্ঠে বলল, পরনারের ছোঁয় নফিক চৌধুরী লাগায় না, দূরে থাক। ঘর জুড়ে মুহূর্তেই নেমে আসে নিস্তব্ধতা। হাওয়ার মতো চুপসে যায় সুস্মিতা। চোখে বিস্ময়, অপমান আর একটা চাপা দুঃখের রেখা টনটন করে বয়ে যায় মেয়েটার শরীর জুড়ে। নাওফিক পা টেনে নিজের ঘরের দিকে চলে যায়। ছেলে চলে যেতেই নিঃশব্দে চোখের কোণে ক্ষীণ জল রেখা ফুটে উঠল ঝর্ণা বেগমের। বুকের গভীরে একটা দীর্ঘশ্বাস চেপে ধরল ওনার। ছেলেটা যে তার ভীষণ একরোখা, এই ছেলেকে আর বোঝানো যাবে না, অন্তত তার পক্ষে আর সম্ভব নয়। পরদিন সকাল, পাখির কলতানে ভেসে থাকা পরিবেশে এই সাত সকালে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত বিলকিস বেগম। ফজরের আজানের সময় উঠেই ব্যস্ত হয়ে পড়েছেন সকালে নাস্তা বানানোর কাজে। শোভা আজও স্কুল যাবে না ধরে বায়না ধরেছে। অবশ্য এর পিছনেও ছিল বিশেষ কারণ। গত রাতে সবাই মিলে ঠিক করেছে আজ গ্রাম ঘুরতে যাবে সকলে মিলে। প্ল্যান অনুযায়ী সকালবেলা হালকা নাস্তা শেষ করে বের হলো তারা। শোভা, শিউলি, শুভ্র, মিশমি চারজনের মুখেই উচ্ছ্বাসের হাসি। হেঁটে চলেছে বাড়ির পিছনের মাঠের পথ ধরে। গ্রামীণ দৃশ্যপট দেখে না চাইতেও মুগ্ধ হতে বাধ্য সকলেই। তার উপর তারা যদি হয় শহরে বেড়ে ওঠা মানুষজন। ধানের ক্ষেত, বাঁশবাগান, মাঝে মধ্যে দূরে গরুদের গলায় ঘণ্টার শব্দ, সবকিছু মিলে পরিবেশ বেশ উপভোগ করছে মিশমি। শুভ্র হেঁটে চলেছে চুপচাপ। সামনে এগোতেই ওরা পৌঁছালো বেলতলার ঘাটের দিকে। ছায়ায় ঢাকা পুকুরের ওই কোণটা শোভার প্রিয় জায়গাগুলোর মধ্যেই একটা। ঠিক তখনই মিশমি লাফিয়ে উঠল হঠাৎ। আমি পুকুর ঘাটে পা ডুবাতে চাই এই মুহূর্তে। মিশমির কথা মতোই শোভা আগে শিউলি সাই দিয়ে নেমে গেল ঘাটের পাড়ে। সবাই মিলে জুতো খোলার কসরত শুরু করলো। শোভা মাটিতে বসে নিজের চপ্পল সরিয়ে, সাবধানে নেমো আপু, সিঁড়িগুলো খুব পিচ্ছিল। শোভা মাটিতে বসে নিজের চপ্পল সরিয়ে বলল। অবশেষে ঘাটের সিঁড়িতে একটু একটু করে নেমে গেল তারা। শোভা জুতোগুলো সাইডে রেখে ভিজা শিউলা পরা সিঁড়িতে দাঁড়ালো পা টিপে টিপে। পরনে ব্লু রঙা সালোয়ারটা একটু উঠিয়ে দাঁড়ালো সেখানটায়। হঠাৎ শোভার পায়ের নিচে কিছু বিত্তেই আকস্মিক ওর ফুটে বেরিয়ে এলো তীব্র চিৎকার। একটা বুলেট বেল গাছের লম্বা কাঁটা ঢুকে গেছে ওর ডান পায়ের পাতায়। শুভ্র চোখের পলক ফেলার আগে ওর দিকে দৌড়ে এলো। নিজে হাঁটু গেড়ে বসে শোভার পা নিজের হাঁটুর উপর তুলে নিয়ে খুব তীরে কাঁটাটা টেনে বের করতে লাগলো। শোভার মুখ কুঁচকে যায় ব্যথায়, চোখে জল টলমল করছে, ঠোঁট দিয়ে চেপে রেখেছে যন্ত্রণার সেই শব্দ। ব্যথা পাচ্ছিস? একটু সহ্য কর, ব্যান্ডেজ করে দেবো, কিচ্ছু হবে না, আমি আছি। তবে উক্ত ঘটনায় শোভার থেকে বোধ হয় অন্য কারোর বুকের মধ্যে তীব্র ব্যথার সৃষ্টি হচ্ছে। দূর থেকে একজোড়া চোখ এদিকটাই চেয়ে আছে, চোখে অগ্নির কুণ্ডলী, ঠোঁটে সিগারেট, চোখ ঘোলাটে হয়ে উঠেছে রাগে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল বিড়বিড় করে, শালার দুনিয়া সব পোলার কি আমার প্রাণটার দিকে নজর দিতে হয়? পাশেই দাঁড়িয়ে আছে শ্রেয়ান। সবেই এসে দাঁড়িয়েছে সে। বন্ধুর চোখের দৃষ্টি অনুসরণ করে তাকালো নিচে। বুঝে নিল যা বুঝার। শুষ্ক ঢোক গিলল শ্রেয়ান। ঠাট্টা স্বরে বলল, কি ভাই, জলে টলে নাকি? সাথে সাথেই নাওফিক আকস্মিক জ্বলন্ত সিগারেটটা তুলে চেপে ধরল শ্রেয়ানের হাতে। শ্রেয়ান চিৎকার করে উঠল, আউস ভাই, জ্বালাইয়া ফেলছস। এইটুকু জ্বালা আমার বুকের মধ্যে এখন এর থেকেও 1000 গুণ বেশি আগুন চলতেছে। এখন বোঝ কেমন চলে শালা। ভাই রিল্যাক্স রিল্যাক্স, টেম্পারেচার লো কর, ওরা ভাই বোন হয়, ভাই বোন। নাওফিক শ্রেয়ানের কথা কানে নিল না। চায়ের কাপ এগিয়ে দিতে আসা ছেলেটাকে ইশারা করলো কিছু এটা।
চায়ের কাপ এগিয়ে দিতে আসা ছেলেটাকে ইশারা করলো কিছু একটা। ছেলেটা নাওফিকের ইশারা পাওয়া মাত্রই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। মিশমি তখন হাসতে হাসতে পা ভিজিয়ে নিচ্ছে সিঁড়ির পানিতে। হঠাৎ পেছন থেকে ছেলেটা একটা হালকা ধাক্কা মারলো এসে। ঢুক করে পুকুরে পড়ে গেল মিশমি। সাথে সাথে ওর মুখ থেকে বেরিয়ে এলো চিৎকার। ভাইয়া ভাইয়া বাঁচাও! শুভা পা নাড়িয়ে উঠতে পারল না। শুভ্র সাথে সাথে ওকে ছেড়ে ছুটে গেল পানির দিকে। পুকুরে মিশমি হাবুডুবু খাচ্ছে। পানির মধ্যে চুল ছড়িয়ে এক টুকরো আতঙ্কের মতো ভেসে উঠছে বারবার। শ্রেয়ন থ হয়ে তাকিয়ে রইল পুরো সিনটার দিকে। মনে মনে বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, আমার বোনের কপালে এ কাকে রেখেছো তুমি? ওদিকে নাওফিক পকেটে দুহাত গুজে ভাবলেশহীন ভঙ্গিতে হেঁটে যেতে লাগলো সামনে। পানিতে নাকানি চুবানি খেতে থাকা মিশমিকে দেখে নিয়ে পুনরায় বন্ধুর চলে যাওয়ার দিকে চেয়ে বলল, যাচ্ছিস কোথায়? না ফিরেই জবাব দিল নাওফিক। তোর এই বেয়াদব বোনটাকে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা করতে। চৌধুরী বাড়ির হলরুমে পরিবেশে টানটান উত্তেজনা বিরাজমান। তোফাজ্জল সাহেব ব্যস্ত নিজ ভাইয়ের সঙ্গে শহরের ব্যবসার লাভ ক্ষতি সম্পর্কের আলাপচারিতায়। মঞ্জু বেগম বসে আছেন সোফায়। তনয় বসে দাদির পাশে। তনয় বসে আছে দাদির সঙ্গেই, হাতে টিভি রিমোট। এমন সময় শরীর টান টান করে ভিতরে প্রবেশ করলো নাওফিক। প্রবেশ পথের দিকে এক পল চেয়ে যে যার কাজে পুনরায় মনস্থির করে ফেলল। নাওফিক সোজা এসে গা ছাড়া ভাব নিয়ে ঠাস করে বসলো দাদির পাশে। পায়ের উপর পা তুলে দিয়ে এক ঝটকায় তনয়ের হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে ইউটিউব খুলে একটি বিয়ের গান ছাড়লো সেথায়। তোফাজ্জল সাহেব চশমার ফাঁক দিয়ে একবার ছেলের দিকে, পরপর আবার টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে কপাল ভাঁজ করলেন। এই ছেলের হাবভাব বোঝা দায়। এর মাঝেই নাওফিক আকস্মিক সকলকে উদ্দেশ্য করে বলেই উঠল, ভাবছি বড়দের কথা শুনলেই লাভ। আমি আমার মহৎ ব্যক্তি, গুরুচন্দ্র অসম্মান করতে জানি না, বিয়ে করব, আর সেটাই এই সপ্তাহের মধ্যে। হলরুমের ভিতরে উপস্থিত থাকা সকলের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো নাওফিকের এহেন কথায়। যেন এখানে কোনো সিনেমার দৃশ্য চলা অবস্থায় কেউ পজ করে রেখেছে সিনটা। একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছে, মূলত তারা সকলে ঠিক শুনল কিনা যাচাই করতে। তোফাজ্জল সাহেবের হাত থেকে পত্রিকার কাগজটা পড়ে গেল অমনি। মঞ্জু বেগমের পান চিবুনি থেমে গেল। কিচেন থেকে সবেই বেরিয়ে এসেছিলেন ঝর্ণা বেগম। ছেলের এহেন কথা শুনতেই হাতে থাকা চায়ের কাপটা ঠাস করে পড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরও ধ্যান কাটেনি কারো। আমার কথা কি কেউ শুনতে পায় নাকি? এমন খাম্বার মতো এক একটা বেশ ধারণ করে রাখছেন কেন? নাওফিকের পুনরায় চিচিয়ে বলা কথায় ধ্যান ছুটল সকলের। পুনরায় যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল আবারও। ঝর্ণা বেগম কাচের মেয়েটিকে ডেকে উঠলেন পড়ে থাকা কাচের টুকরো পরিষ্কার করার জন্য। আম্মা, আমি কি বলেছি শুনতে পেয়েছ? বিয়ে করবো আমি। সব বিষয়ে মস্করা করতে হয় না তেজ, সব সময় আর কি ভালো লাগে না? নাওফিক হতভম্ব হয়ে উঠে দাঁড়ালো বসা থেকে। বলল অবাক কণ্ঠে, আই এম সিরিয়াস আম্মা। আপনাদের এতদিন নাতি নাতনি ছাড়া থাকাটা আমার নিজের কাছেও খারাপ লাগে। আমি ছেলে হয়ে এটা সহ্য করতে পারছি না, তাই ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো। তুই কি সত্যিই বলছিস তেজ? তুই সত্যিই বিয়ে করবি বাবা? ঝর্ণা বেগমের কণ্ঠে প্রবল বিস্ময়ের ঝড়। হাতের কাজ ফেলে রেখে এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন তিনি। নাওফিক বুক সোজা করে ঠোঁটে লাজুক হাসি টেনে জবাব দিল, হ্যাঁ আম্মা। কথাটা শোনা মাত্রই ঝর্ণা বেগমের মুখে দুই হাত চাপা দিয়ে উঠলেন আশ্চর্যে। ওগো শুনছো, আমাদের তেজ বিয়ে করতে রাজি হয়েছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর হঠাৎ কিচেনের ভেতর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ওই মর্জিনা, তাড়াতাড়ি একটা মিষ্টির হাড়ি নিয়ে আয়। এমন সুখবরে সকলের মিষ্টি খাওয়া জলদি। নাওফিক ভেবাচাকা খেয়ে বলল, আরে আম্মা, মিষ্টি পরে খেও, আগে আমার পুরো কথাটা তো শোনো। তোর সব কথা শুনবো বাবা, বল কি বলবি? কোন মেয়েকে পছন্দ হয়েছে তোর? কাকে বিয়ে করতে চাস তুই? গ্রামের সব থেকে সুন্দর মেয়েটাকে আমি তোর বউ করে আনবো বাবা। বল তুই কি আলাদা করে কাউকে পছন্দ করিস? ঘরের সকলে তখন একসাথে তাকালো নাওফিকের দিকে। কৌতূহলে টান টান হয়ে আছে মুহূর্তটা। নাওফিক গলা খাকারি দিয়ে মুখে জড়তা ও এক চিলতে লজ্জা মিশিয়ে বলল, আমি একজনকে পছন্দ করি। বল বাবা, কে সে মেয়ে, কোথায় থাকে? নামটা শুধু বল, আমি আর তোর বাবা এখনই চলে যাব সম্বন্ধ নিয়ে। নাওফিক একটু ইতস্তত করলো, অতঃপর চোখ নিচু করে বলল, এই গ্রামেই থাকে, হান্নান চাচার মেয়ে শুভা। এই নাম শোনা মাত্রই যেন হলরুমে হঠাৎ করেই থেমে গেল মুহূর্তটা। ঝর্ণা বেগমের মুখের হাসি মিলিয়ে গেল অমনি। সাথে সাথে মুখ মলিন হয়ে গেল ঝর্ণা বেগমের। তোফাজ্জল সাহেব এতক্ষণ যাবৎ ছেলের হেয়ালিপনা
চুপচাপ সহ্য করলেও এবার আর চুপ থাকতে পারলেন না, ধৈর্যচ্যুত হলেন পুরোপুরি। তেতে উঠে বললেন, যাদব ছেলে, কোন আক্কেলে তুই এই কথা মুখে আনলি? লজ্জা করলো না একবারও এই কথা মুখ ফুটে বলতে? নাওফিক হাল ছাড়ল না, গলায় যুক্তির দৃঢ়তা এনে বলল, বিয়ের কথা বলছি আব্বা, এতে লজ্জার কি আছে? এতদিন তো আপনারাই আমার পিছু পিছু লেগেছিলেন, বিয়ে করিস না কেন, বয়স হয়ে গেল এসব বলে। এখন যখন বলছি করব, তখন এত আপত্তি কেন? তোফাজ্জল সাহেব রাগে গর্জে উঠলেন, তুই বিয়ে কর, একটা নয় 100টা কর, কিন্তু হান্নানের মেয়েকে? তোর নিজের বয়সটা দেখেছিস নালায়েক? কোন আঙ্কেল হান্নানের মেয়ের কথা মুখে আনলি তুই? তোর সাথে যায় ওই মেয়ের সঙ্গে? শেষমেশ ওরকম একটা বাচ্চা মেয়ের উপর নজর পড়তে হলো তোর? আজব, এমনি বলতেছেন কেন আব্বা? আপনাকেও কি নাতিপুতি দেখার শখ নাই? বাচ্চা কাছে নিয়ে খেলবেন না? তোফাজ্জল সাহেব ধৈর্য হারিয়ে বললেন, নালায়েক, এই মেয়ে নিজেই তো এক বাচ্চা, তুই আবার বাচ্চা কাচ্চার কথা চিন্তা ভাবনা করছিস কোন আক্কেলে? ওটা কোনো সমস্যা না আব্বা, আপনি ছোটটাকে সামলাবেন, আমি বড়টাকে ম্যানেজ করব, সিম্পল। তোফাজ্জল সাহেব রীতিমতো থতমত খেয়ে গেলেন। ছেলের এহেন অহেতুক যুক্তিসঙ্গত কথায় কপাল চাপড়ে বললেন, ঝর্ণা, তোমার ছেলে মাথা গেছে, পাগল গারোতে দিয়ে এসো একে, হুশহাস সব গেছে ওর। আমি তাই আবল তাবল বকছে। এভাবে বলছেন কেন? তুই কি সত্যি শুভাকে পছন্দ করিস বাবা? নাফিক সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পছন্দ টছন্দ জানি না মা, বিয়ে করলে ওকে করবো, নাহলে বিয়ে করবো না, ক্যান্সেল। তোর বাবার কথায় কান দিস না তো তেজ। আমি আজই যাব হান্নান ভাইয়ের বাড়িতে। শুভা তো আমারও বেশ পছন্দ, কি মায়াবী মেয়েটা। তোফাজ্জল সাহেব হতবাক, চোখ কপালে তুলে বললেন, তোমারও মাথা গেছে ঝর্ণা, ছেলের মাথা গেছে বুঝলাম, এখন দেখছি তুমি ওর পিছনেই হাঁটছো। হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাও? ঝর্ণা বেগম নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমার ছেলে যখন এই মেয়েকে বিয়ে করবে বলে বলেছে, তাহলে এই মেয়েই হবে আমার ছেলের বউ। আমার বেশি কিছু দরকার নেই। তুমি যেখানে খুশি যাও, আমি এই বিয়েতে নেই বলে দিলাম। বলেই তোফাজ্জল সাহেব রাগে গজগজ করতে করতে দরজা ঠেলে বেরিয়ে গেলেন। ওদিকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল সুস্মিতা, হাতে ছিল একটু আগে খাওয়া কফির মগ। নিচে নামতেই এমন কথাবার্তা শুনে হাত থেকে কফির মগটা ঠাস করে পড়ে গেল নিচে। সেই শব্দের উৎসে সবাই তাকালো সেদিকে। মেয়েটার চোয়ালে টানটার উত্তেজনা, আর মনে হাজারটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে ভিতরটা। শুধু কান ঘেঁষে ভেসে আসছে একটাই নাম, শুভা। পায়ের তলা থেকে মাটি সরে গেল সুস্মিতার। পায়ের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়া গ্লাসের টুকরোগুলোর দিকে চেয়ে থাকলো সুস্মিতা। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল, ঠোঁট কাঁপছে থরথর করে। গলার স্বর হারিয়ে ফেলেছে সে। প্রিয় পুরুষের মুখে অন্য নারীর নাম সহ্য করার ক্ষমতা আছে কারো? তারও তো নেই। এই ক্ষমতা যে কোনো মহিয়সী নারীদেরও নেই। সেখানে তার থাকবে কি করে? ছোটবেলা থেকে পছন্দ করে এসেছে নাওফিককে, যদিও অনুভূতিটুকু ছিল শুধুই এক পাক্ষিক। তারপরও তো একাই কত শত স্বপ্ন দেখে এসেছে সে এতদিন। আর সেই পুরুষের মুখে অন্য নারীর নাম, তাও আবার সোজা বিয়ে করতে যাওয়া। এই জন্যই কি তাকে এতটা অপছন্দ করে নাওফিক? তার মনে অন্য নারী আগে থেকেই বাসা বেঁধেছিল বলেই? নাওফিক তাকিয়ে রইল কিছুক্ষণ। সুস্মিতার কাদো কাদো চেহারা দেখে বিরক্তির ছায়া পড়ল ওর। ভ্রুকুচকে সেখান থেকে চলে যেতে যেতে বিড়বিড় করল, এসে পড়ছে সেন্ট ক্রিয়েটের মা, যত সব। নাওফিকের চলে যাওয়ার পায়ের শব্দটা যেন আরো তীক্ষ্ণ হয়ে বাজল সুস্মিতার কানে। কাঁচ ভাঙার শব্দের চেয়ে বেশি বিদ্ধ করল সেই নির্লিপ্ত চলে যাওয়া। মেয়েটা তাকিয়ে অশ্রুসিক্ত আখি পল্লব মেলে তাকিয়ে রইল সেদিকটায়। সুভার ফুপু জেসমিন বেগম চুপচাপ বসে আছেন তাকে থাকতে দেয়া কক্ষটিতে। চুপচাপ বসে থাকলেও তার ভেতরে চলছিল এক কঠিন ভাবনা। দীর্ঘক্ষণ ভাবার পর অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছলেন তিনি। এইবার ভাইয়ের মেয়েকে একেবারেই নিজের ঘরে তুলে নেবেন পার্মানেন্টলি। সিদ্ধান্তটা শুধু নিজের জন্যই নেওয়া নয়, বরং তার ছেলে শুভ্রর জন্য শেষমেশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তিনি। ছেলের ভবিষ্যতের কথা ভেবেই ঠিক করেছেন ভাইয়ের মেয়েকেই ছেলের বউ করে ঘরে তুলবেন জেসমিন বেগম। শুভার মতো এমন মায়াবী, মার্জিত আর নরম মেয়ে এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর। এমন একটা মেয়েকে বউ করে পেলে শুভ্রর জীবনটাই বদলে যাবে বলে মনে করেন জেসমিন বেগম। তাছাড়া ভাইয়ের মেয়ে হওয়ায় বিষয়টা আরো সহজেই নিজের আয়ত্তে আনতে পারবেন তিনি। ছেলেও তার হাতছাড়া হবে না কোনোদিন।
তা না হলে আজকালকার ছেলেদের আজ বিয়ে হতেই গতকাল দেখা যায় বউ ছাড়া কিচ্ছুটি বুঝে না। উঠতে বসতে শুধু বউ আর বউ। তৎক্ষণাৎ নিজ থেকে নেয়া শুদ্ধ এই সিদ্ধান্ত জানাতে উঠে দাঁড়ালেন জেসমিন বেগম। নিজের পরিকল্পনা মতোই ভাইকে বিষয়টা জানালে প্রথমে হান্নান সাহেব খানিক দ্বিধা করলেও বোনের মুখের দিকে তাকিয়ে চুপ করে নীরবে একটা সময় সম্মতি জানালেন তিনি। বিলকিস বেগমও শুনে একটু থমকালেও পরক্ষণে স্বামীকে উদ্দেশ্য করে বোঝানোর ন্যায় বললেন, আপার বাড়ি তো চেনা পরিচিত, আর তাছাড়া তুমি নিজেই বলো ওখানে মেয়ের মতোই থাকবে। আমাগো শোভা, এই যুগের তো এমন ভরসার জায়গা মেলা আদায়। নিজের সহধর্মিনীর এমন সম্মতি স্বরূপ কথাই ভাবুক হান্নান সাহেব রাজি হয়ে গেলেন বোনের দেয়া প্রস্তাবে। আর শুভ্রকেও তো তাদের চেনা। এমনিতেই নম্র ভদ্র দায়িত্ববান তার পরিণত মানসিকতার ছেলে শুভ্র। শুভার পাশে এমন একজন থাকলে তাদের মেয়েটাও ভালো থাকবে, নিশ্চিন্তে থাকবে, এভাবেই শেষমেশ রাজি হয়ে যান দুজনেই। জেসমিন বেগম ততক্ষণে পুরো প্ল্যান বানিয়ে ফেলেছেন। একটা ছোট পরিসরের পারিবারিকভাবেই আজ বিকেলে সামান্য আয়োজন করে আংটি পরিয়ে দিবেন শুভাকে। বিকেল হতেই চেয়ারম্যান তোফাজ্জল চৌধুরী ও তার সহধর্মিনী ঝর্ণা বেগম, বেশ কয়েকজন সহযোগী আর এক গাদা মিষ্টির হাড়ি নিয়ে এসে হাজির হলেন পাটোয়ারি বাড়ির সামনে। অন্যদিকে হান্নান সাহেব বাজারে যাবার জন্য কেবলই সদর দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। অমনি নিজ বাড়ির সামনে চেয়ারম্যান সাহেব আর তার স্ত্রীকে দেখে মানে অবাকই হলেন তিনি। কি ব্যাপার, চেয়ারম্যান সাহেব হঠাৎ তাদের বাড়িতে, সঙ্গে আবার তার স্ত্রী, তার উপর আবার এতগুলো মিষ্টির বাক্স দেখে চোখ বড় হয়ে এলো হান্নান সাহেবের। আরে তোফাজ্জল ভাই, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? তোফাজ্জল সাহেব কিঞ্চিত রসিক ভঙ্গিতে জবাব দিলেন, কেন হান্নান, তোমাদের বাড়িতে আসা আমাদের বারণ নাকি? হান্নান সাহেব খানিক অপ্রস্তুত হয়ে হেসে বলেন, আরে তা নয় ভাই, আপনি ব্যস্ত মানুষ, আপনাদের দেখা পাওয়ার ভাগ্যর ব্যাপার। আজ হঠাৎ নিজের বাড়ির সামনে দেখে অবাকই লাগলো। ভেতরে যেতে বলবে না নাকি আমাদের? আরে আরে অবশ্যই আসেন ভাই। কই গো শুনছো, দেখো তো কারা এসেছে। বলে ভেতরে হাঁক ছাড়লেন হান্নান সাহেব। বিলকিস বেগম দরজা দিয়ে বেরিয়ে বিস্মিত হয়ে দাঁড়ালেন। ঝর্ণা বেগম এগিয়ে গেলেন সামনে, সালাম জানিয়ে বললেন, কেমন আছেন আপা? কৌতূহলী গলায় বললেন বিলকিস বেগম। আল্লাহর রহমত ভালো। আপনারা হঠাৎ আমাগো শ্রেয়ান কি কিছু করছে? আরে না না, তেমন কিছু নয়। ওনাদের ভিতরে নিয়ে যাও বিলকিস। মানের ভেতরে প্রবেশ করে বসার রুমে বসলেন তোফাজ্জল সাহেব আর ঝর্ণা বেগম। চারপাশে একবার চোখ বুলিয়ে কাউকে খুঁজলেন তারা। পুরো বাড়ি ফাঁকা দেখে একটা সময় বলেই বসলেন, বাড়িতে আর কেউ নেই আপা? শোভা কোথায়? ছিল তো এতক্ষণ, ওর ফুপুরা আসছে শহর থেকে, তাদের একটু গ্রাম ঘুরাইয়া দেখাইতে নিয়ে গেছে। ও আচ্ছা। তোফাজ্জল সাহেব গলা পরিষ্কার করে বললেন, হান্নান মিয়া, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোথাও বলি না, পছন্দ করি না। আমরা আজ তোমাদের বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে। তোমার মেয়ে শুভা, ওর জন্যই এসেছি আর কি। আমার ছেলের জন্য তোমার মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। হান্নান সাহেব ও বিলকিস বেগম দুজনেই একসঙ্গে মুখ চাওয়াচাই করলেন। সাথেই প্রায় অবিশ্বাস্য কণ্ঠে বললেন হান্নান সাহেব, মানে আপনি আমাগো সুভার কথা বলতেছেন তোফাজ্জল ভাই? তোফাজ্জল সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। হান্নান সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, কিন্তু হঠাৎ আপনাদের বড় ছেলে রেখে ছোট ছেলেকে বিয়ে করাতে চাচ্ছেন যে? বরং তোফাজ্জল সাহেব গম্ভীর গলায় জবাবে বললেন, তোমার বোধহয় শুনতে ভুল হচ্ছে হান্নান। তনয় নয়, আমাদের বড় ছেলে তেজের জন্যই এসেছি এখানে। তোফাজ্জল সাহেবের মুখ থেকে বেরিয়ে আসা সদ্য বুলিতে বজ্রাঘাত থানে বিলকিস বেগমের মাথায়। চোখ কুচকে রাগে গলা উঁচু করে বলে ওঠেন আগে ভাগে, কি বলছেন এসব তোফাজ্জল ভাই? ওই দামরা পোলার লগে আমার এই পিচ্চি মেয়ার বিয়ে দিবেন? আমার সুভা তো এখনো স্কুলের গিন্ডিও পার হয়নি। ঝর্ণা বেগম শান্ত গলায় বলেন, আপা, আমি বুঝতে পারছি কথাটা হঠাৎ শুনে একটু বিস্ময় লাগছে, কিন্তু আমাদের ছেলেটা এতদিন পর আজ মুখ ফুটে নিজের বিয়ের কথা বলেছে। আপনাদের মেয়ে শোভা আমাদের ভীষণ পছন্দ। জানি বয়সের তফাৎটা একটু বেশিই হবে, তবে শোভাকে আমার ছেলের বউ নয়, বরং মেয়ের মতো করেই রাখবো। বিলকিস বেগম ততক্ষণে বেশ রেগে গিয়ে বললেন, আপনাকে ছেলে কি চায় না চায় তাতে আমাকে কি আসে যায়? আমার মাইয়া আমি ওই পোলার সঙ্গে জীবনেও বিয়া দেব না। আর তার চেয়ে বড় কথা, আমাগো মাইয়ার বিয়া ঠিক হইয়া গেছে। আহ বিলকিস, চুপ থাকো।
তুমি ভিতরে যাও, ওনাগো জন্য ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসো তো। উনি কি বলে গেল হান্নান ভাই? সুভার বিয়ে ঠিক হয়ে গেছে? তোফাজ্জল ভাই, আপনি আমাদের গ্রামের গর্ব। আপনার মতো মানুষ আমাদের বাড়িতে এসেছেন, এটাই আমাদের জন্য অনেক সম্মানের। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, মানবতাও আছে, কিন্তু আপনার প্রস্তাবটা রাখতে পারছি না ভাই। আমি আমার একমাত্র বোনকে কথা দিয়েছি, মেয়েকে আমি ওর হাতেই তুলে দেব। সেই কথা আমি ভাঙতে পারবো না, সে যত বড়ই প্রস্তাব হোক। কথা একবার বলে দিলে সেটা ভাঙা আমার স্বভাবে নেই। আমার সিদ্ধান্তের জন্য যদি আপনারা কষ্ট পান, তাহলে দয়া করে আমায় ক্ষমা করবেন। ঝর্ণা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, চোখ নামিয়ে নিলেন আলগোছে। কত আশা নিয়ে এসেছিলেন এখানে, ছেলের জন্য বিয়ের কথা পাকা করে যাবেন বলে, অথচ সবকিছু কেমন নিমিষেই শেষ হয়ে গেল। ছেলেকে বাড়ি ফিরে কি জবাব দিবেন তিনি? তোফাজ্জল সাহেব উঠে দাঁড়িয়ে বললেন শুধু, তোমরা যা ভালো মনে করো তাই করো আন্নান। তোমাদের মেয়ে, তোমাদের ইচ্ছা, কোনো জোর জবরদস্তি নেই। তোমাদের যেখানে ইচ্ছে মেয়েকে তোমরা সেখানেই তুলে দিবে, এতে আমাদের কোনো অভিযোগ নেই। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন তোফাজ্জল সাহেব নিজ সহধর্মিনীকে নিয়ে। হান্নান সাহেব সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেললেন শুধু।